গোটা রাজ্যে 294টা কেন্দ্রে যত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানস ভূঁইয়ার সমান রেকর্ড কারো আছে কি, এই প্রশ্নটা রাখলাম। তার কারণ সবং থেকে তিনি এবার দশমবারের জন্য, সবং থেকে, কেন্দ্র বদলাননি, দশমবারের জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন। সুতরাং তার কাছে আমার একটা প্রথম প্রশ্ন থাকবে, এটা সমস্ত দর্শকই জানতে চাইবে, যখন প্রথম লড়েছিলেন তখনকার রাজনৈতিক পরিবেশ, আজকে লড়ছেন, আজকের রাজনৈতিক পরিবেশের মধ্যে কতটা পার্থক্য দেখেন আপনি? দেখুন, 82 সালে আমি স্বপ্নেও ভাবিনি যে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমি তখন পিজিতে কাজ করছি। 1979, 1980, 1981 সালে পরপর 3বার আমার বাড়িটা লুটপাট হয়ে গেল, ভাঙচুর হলো, জমির সব ধান লুট হয়ে গেল, বাড়িতে লক্ষ্মী পুজোর ধান ছিল না। আমি তখন এমডি পরীক্ষা দেব প্রস্তুতি নিচ্ছি। আমার প্রফেসর ডাইরেক্টর ছিলেন প্রফেসর নারায়ণ চৌধুরী। তার আন্ডারে এই যে কুণাল দেখছেন, কুণালের বাবা প্রফেসর কল্যাণ ঘোষ, উনি বায়োকেমিস্ট্রির হেড ছিলেন। আমি দুখানা পেপার করেছিলাম, একটা হচ্ছে হার্সিটুইজম, একটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, আইইউজিআর। কেন বাচ্চা ছোট হয় কেন? সুন্দর মহিলা দেখতে, চেহারা ভালো। তখনই পরপর সব লুটপাট। অধ্যাপনা করব, ছাত্র পড়াবো, এটাই তো একটা অভিজ্ঞতা ছিল, আমার খুব ইচ্ছে ছিল। হঠাৎ ডক্টর গোপাল দাস নাগ পিজিতে গিয়ে একদিন আমাকে সন্ধেবেলা ধরলেন। আমি তখন লেবার রুমে ডিউটি করছি। ডক্টর গোপাল দাস নাগ আর ডক্টর নারায়ণ চৌধুরী ব্যাচমেট ছিলেন আরজি করের। বলে, নারায়ণ, তোমার এই ছাত্রটিকে আমি নিয়ে চলে যাচ্ছি, একে লড়াবো। অনেকে জানেন, অনেকে ভাবে বোধহয় আমি সুব্রত মুখার্জি আমাকে নমিনেশন দিয়েছেন। অ্যাকচুয়ালি নমিনেশন দিয়েছেন ডক্টর গোপাল দাস নাগ, এবং উইথ দি রেকমেন্ডেশন অফ অল দি কংগ্রেস লিডার্স। সবার কাছে আমি কৃতজ্ঞ। তখনকার দিনে এই সময়ের পরিবেশটা, সেই সময় পরিবেশ ছিল সবং 30,000 ভোটে বামফ্রন্ট এগিয়ে। আমি তখন বললাম যে আপনারা আমাকে লড়তে বলছেন, আমি তো কোনোদিন গ্রাউন্ড লেভেলে কাজ করিনি। বাবা কাজ করেছেন, বাবা ব্লক প্রেসিডেন্ট ছিলেন, প্রদেশ কংগ্রেসের মেম্বার ছিলেন, এক্সিকিউটিভ মেম্বার, এবং স্বর্গীয় পুলিন বিহারী ভূঁইয়া আমার পিতৃদেব স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং তিনি প্রথম সিগনেটারি ফর ইন্দিরা গান্ধী, ইন্দিরা কংগ্রেস। প্রিয়দা আমাদের বাড়িতে এসে বাবার প্রথম সই করিয়েছিলেন, সেই স্মৃতি আমার মনে আছে। জোর করে বললেন, না তুমি লড়ো, তুমি যাও মানুষের কাছে, তুমি ডাক্তার, তোমার বাবার সুনাম আছে, তোমরা অত্যাচারিত কংগ্রেস পরিবার। তো আমাকে তিনি 20,000 টাকা তখনকার দিনে দিয়েছিলেন গোপালদা। বললেন, যাও 4খানা ধুতি, 4খানা পাঞ্জাবি কিনবে, আর পাজামা কিনবে 4টা। যেদিন ধুতি পরবে না সেদিন পাজামা পরবে। কলেজ স্ট্রিটে গিয়ে খাদির দোকানে কেন, আর ওর উল্টো দিকে রাদুর দোকান আছে জুতার, ভালো চটি কিনবে যাতে ফসকা না পড়ে। আমার এখনও মনে আছে। গোপালদা আমাকে পুত্রবৎ স্নেহ করতেন ভীষণ, একেবারে ছেলের মতো, একদম সেই সব দিন মনে পড়ে। তারপর নেমে পড়লাম এখানে। তখনকার দিনের কংগ্রেসের অনেক নেতা আমাকে অ্যাকসেপ্ট করছিলেন না। আমি যেটা জানতে চাইছি, তখনকার দিনে কি এত কুৎসা, এত বাজে কথা? ভয়ঙ্কর ভয়ঙ্কর। ও বাবা, আমাকে সিপিএম পেট নামানো ডাক্তার বলেছে, যাচ্ছা আমার বাড়ি আক্রমণ করেছে, খ বললে যেসব গালাগালি হয় সেই সবও করেছে। সেসব বলতে পারবো না, মানে সেই ট্র্যাডিশন সমানে চলেছে। বেঙ্গল পলিটিক্স লেফট ফ্রন্টের সময় থেকেই ব্যক্তিগত সম্মান, ভালোবাসা, মর্যাদা নিয়ে রাজনীতি করা শেষ হয়ে গেছে। কেন বলছি? আমার উপর অনেকবার আক্রমণ হয়েছে, আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে সবঙ্গে। তো বেঁচে আছি আপনাদের আশীর্বাদে, জনগণের এবং সবঙ্গের মানুষের আশীর্বাদ। সেইবার আমি 633 ভোটে জিতলাম, মাত্র 30,000 কভার করে, প্রথম জীবনে। সেটাই আমার প্রথম, 1982। তারপর আপনারা জানেন যে আমি জেনারেল সেক্রেটারি হলাম মেদিনীপুর আনডিভাইডেড ডিস্ট্রিক্ট। প্রেসিডেন্ট ছিলেন অঞ্জলি খান, ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন শামসুল বারি, মেদিনীপুর কলেজের প্রিন্সিপাল ছিলেন।
রাজীব গান্ধী তখন চাকরি ছেড়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের তিনি এআইসিসির জেনারেল সেক্রেটারি হলেন এবং তিনি ভারত দর্শনে বেরিয়েছিলেন। গোপালদা আমাকে বললেন, মানুষ তোকে 8খানা মিটিং মেদিনীপুরে করতে হবে, পারবি তো? হ্যাঁ পারবো। আমি সব সিনিয়র নেতাদের সঙ্গে বসে, ছাত্র যুবদের নিয়ে বসে, ফার্স্ট মিটিং মেদিনীপুর কলেজ মাঠ, সেকেন্ড মিটিং কেশিয়াড়ি স্কুল মাঠ, থার্ড মিটিং এগরা বাস স্ট্যান্ড, ফোর্থ মিটিং পুলিশ গ্রাউন্ড রামনগর। রাত্রে রাজীব গান্ধীকে ইরিগেশনের গেস্ট হাউসে রেখে রাত্রি 12:30টায় আমরা বেরোলাম সবাই, অল নেতা। কিন্তু ওই টিট বিটস নিচুর কাজগুলো আমি করতাম। তারপরের দিন 31শে অক্টোবর। 31শে অক্টোবর আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলিয়ে বেরিয়েছি, কাঁথিতে যাব। কাঁথির মিটিং, আমার হাতে সঞ্চালকের মাইক, করছি হঠাৎ দেখি না ডিএমএসপি সুমন্ত চৌধুরী আর এসআইএস আহমেদ ছোটো ছোটো আসছে, এসে একবারে লাফ দিয়ে উঠলো ডায়াসে, দিয়ে একটা স্লিপ ধরাল। রাজীব গান্ধীর চোয়ালটা দেখলাম শক্ত হয়ে গেল। বললো, মানস, ইউ কন্টিনিউ দ্য মিটিং, আই হ্যাভ টু রাশ টু দিল্লি, দেয়ার ইজ এ সিরিয়াস ডেভেলপমেন্ট। বুঝতে পারিনি কী হচ্ছে। আমি তখন বললাম যে উই উইল বি কিলড হিয়ার, we will be butchered if you leave this place and do not deliver your lecture. বলছে কন্টিনিউ, বলে লাভ দিয়ে নামলো। ওর গাড়িটা তখন টেকনিক্যালি কি একটা গন্ডগোল হচ্ছিল, কোলাঘাটে গেছে। বরকত সাহেবের মার্সিডিজ আর আমার সবুজ গোপালদার দেওয়া অ্যাম্বাসাডার। সামনের গাড়িতে রাজীব গান্ধী বসলেন, পেছনের গাড়িতে বরকত সাহেব, প্রণববাবু, আর পেছনের সিটে। আর আমার গাড়িতে আমি, সুব্রত মুখোপাধ্যায় আমাদের নেতা, আর আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1984 সালের 31শে অক্টোবর। যাচ্ছি আমরা, রাস্তায় দাঁড়ালেন গাড়িটা রাজীবজি, খুলেই রেডিও খুললেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী হ্যাজ বিন অ্যাসাসিনেটেড ইন হার ওন রেসিডেন্স অ্যাট 9 AM অ্যাট দিল্লি, বলে রেডিওটাকে ছুঁড়ে ভেঙে দিলেন। প্রণববাবু, বরকত সাহেব, সুব্রত মুখোপাধ্যায়, প্রিয়বাবু, সোমেনবাবু সব এসে দাঁড়িয়ে গেলেন। প্রণববাবু বললেন, ডিএমকে তুমি হেলিকপ্টার আনো কলাইকুণ্ডা থেকে। গাড়ি গেল কোলাঘাটের ইন্ডিয়ান অয়েলের গ্রাউন্ডে, হেলিকপ্টার এলো, ওরা চলে গেলেন। আমরা 5:10 ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেনে গেলাম দিল্লি এয়ারপোর্ট থেকে তিনমূর্তি ভবন পৌঁছতে 6 ঘন্টা লাগলো। আমাদের একটা সাংঘাতিক অবস্থা চলছে। হ্যাঁ, তো তারপর 3 দিন বাদে আমরা ফিরতে পেরেছিলাম বহু কষ্টে। তারপর জানেন, এই পরিপ্রেক্ষিতে তারপরে উনি প্রাইম মিনিস্টার হলেন। 85 পার্লামেন্ট ইলেকশনে রাজীবজি আমার কাছে একবারে বাড়িতে, দেশের বাড়িতে লোক পাঠিয়েছিলেন যে মানুষকে কন্টেস্ট করতে হবে তমলুক থেকে। তো আমি পরের দিনই ফ্লাইটে গেলাম, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওর সঙ্গে দেখা করলাম। আমি বললাম, স্যার আমি যাব না, সঙ্গে থাকবো। বলে, কেন? হোয়াই? ইউ আর গেটিং দ্য মোস্ট গোল্ডেন অপরচুনিটি। I বললাম, no sir, I was elected in the year 82. In the meantime, 9 political killing occurred. So many houses were gutted to ashes. So many houses were looted. So many boycotts politically. There are serious vandalism by the Communist Party, Marxist. So if I leave at this moment, Sabang will be finished. So is it like that? And yes, sir. আমাকে এরকম গালটা টিপে বললেন, স্টে ব্যাক, কিপ টাচ, স্টে ব্যাক, কিপ টাচ। তারপর 86 বন্যা হলো। 86 বন্যাতে উনি এলেন, সবঙ্গে এসেছিলেন। তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু রাজীব গান্ধীকে একটা স্পিডবোট দেয়নি, ভুটভুটি নৌকায় করে 9 ঘন্টা ঘুরিয়েছি। প্রিয়বাবু তখন প্রেসিডেন্ট, মণিশঙ্কর রায়ের সেক্রেটারি, আমি আর রাজীব গান্ধী। তারপরে ঘটনা জানেন, 87 সাল আমাকে হারানোর জন্য মুখ্যমন্ত্রী জ্যোতি বোস, সরোজ মুখার্জি, বিমান বোস 3 জন মিলে বসে বললেন, মানুষকে হারাতে হবে, ওর নৌকা ফুটো করে দিতে হবে। তো 3315 ভোটে জিতলাম।
তারপর 1991 সেখানেও জিতলাম। 96 সালে 10-12 হাজার জিতবো এরকম একটা টার্গেট ছিল। বাক্স ভেঙে দিল। বাসুদেব বাগ বলে একজন পুলিশ অফিসারকে সবঙ্গে নিয়ে এসে, অজয় কুমার তখন প্রবেশনারি সবঙ্গে, এখন যে ডিজি, এডিজি র্যাঙ্ক, ডিজি র্যাঙ্ক হয়ে গেছে, সরিয়ে দিয়ে বাসুদেব বাগ বসিয়ে দিল। হঠাৎ শুনছি বাক্স পাওয়া যাচ্ছে না, ইলেকশনের দিন ডিপোজিট হয়, 12টা বাক্স পাওয়া যাচ্ছে না। নাই 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 নাই, বাসুদেব বাগের গাড়ি নাই, পালিয়ে গেছে বাক্স তুলে নিয়ে। সেই নিয়ে রণ্ড ভণ্ড, সারা রাত্রি রাস্তা অবরোধ। তারপরে কাউন্টিং হলো, কোনো কিছু স্টেপ নিল না ডিএম, হেমপান্ডে তখন ডিএম, ডিকে বোস তখন এসপি। কাউন্টিং শুরু হলো, মিক্সড টাইপের কাউন্টিং 96-এ, আপনাদের মনে আছে। সব কাউন্টিং ফিনিশ রাত্রি 12:30, তখন বলছে আপনি 825 ভোটে হেরে গেছেন। আমি বললাম রিকাউন্টিং দিন। বলো নো, আপনি অ্যাপিল করুন। আমি অ্যাপিল করলাম, ইলেকশন কমিশনকে দিল না। বলো ট্রাই নেক্সট টাইম, বলে আমাকে পিঠ চাপড়ে হেমপান্ডে চলে গেল। আমি ফিরে সেই রাত্রে আমার ছেলে, আমি, হরিসাধন ভট্টাচার্য, দুলাল দে, 3টি ছেলে, ওরা ক্যালকুলেট করতে শুরু করলো। করে দেখলো 16 নম্বর ফর্মে ভোট পড়েছে 1,20,000 সামথিং, আর ভোট কাউন্টিং হয়েছে 1,21,000 সামথিং। আমি সঙ্গে সঙ্গে ওই রাত্রি 1:45, অজিত পাঞ্জা তখন ছিলেন, আমি ফোন করলাম অজিতদাকে, অজিতদা এরকম কারণ, তুই কালকে সকালে চলে আয়। চলে গেলাম। বলছে সাংঘাতিক, আমি প্লিড করব ফর অ্যাডমিসিবিলিটি অফ দ্য কেস। অজিতদা 4 দিন আর্গুমেন্ট করে কেসটাকে অ্যাডমিসিবল করলেন। তারপরে আর কে লালা, খুব বিখ্যাত সিনিয়র উকিল ছিলেন ইলেকশন পিটিশনের, তাকে দিলেন। প্রতিদিন ডেট নিচ্ছে, প্রতিদিন ডেট নিচ্ছে, আর অর্থ খরচ হচ্ছে। পাগল হওয়ার উপক্রম, মানে পাগল হয়ে যাওয়ার উপক্রম। আমার কর্মী টর্মীরা খুব সাহায্য করেছে, তখন হেল্প করতো। প্রতি বুধবার শুক্রবার, বুধবার শুক্রবার, শ্যামল সেন। আর খালি ডেট নিচ্ছে, খালি বলাই রায় তখন এজি, আর এই যে আমাদের গাঙ্গুলি সাহেব অভিজিৎ, ও তখন অ্যাডভোকেট অন রেকর্ড অন বিহাফ অফ সিপিএম অ্যান্ড গভর্নমেন্ট, অ্যাডভোকেট। বলাই রায়ের আন্ডারেও জুনিয়র ছিল। এই করতে করতে 4 বছর কেটে গেল। আমরা তখন স্পেশাল অ্যাপিয়ার করলাম আবার অজিতদাকে দিয়ে। বলো যে এটা কি হচ্ছে, 1.5 বছরের মধ্যে করে দেওয়ার কথা আপনারা। তখন জাস্টিস বললেন আর টাইম দেওয়া হবে না, আমি অর্ডার দিচ্ছি রিকাউন্টিং হোক। রিকাউন্টিংয়ে ধরা পড়ে গেল। তখন তিনি জাজমেন্ট দিলেন, এটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন হয়েছে, ন্যাশনাল পাবলিকেশন হয়েছে। আই ওয়ান্ডার হাউ দিজ এক্সেস নাম্বার অফ ব্যালট পেপার্স ওয়ার স্মাগলড inside the ballot boxes. It is a forged election, so I declare this election null and void, and Dr. Bhia elected. 4 বছর 7 মাস, 4 বছর 7 মাস 13 দিন, আর তো পেলাম না এফেক্ট। তারপরের বছরটা 2001-এ গান পয়েন্টে হারিয়ে দিল। 6-এ জিতলাম, 11-এ জিতলাম, 16-এ জিতলাম, 21-এ জিতলাম, 26-এ আবার দল প্রার্থী করেছে ম্যাডাম মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। ওই প্রসঙ্গেই আমি আসতে চাইছি, সেটা হচ্ছে যে কৃতজ্ঞতার সঙ্গে লড়াই করছে। কংগ্রেসের যে একটা গৌরব উজ্জ্বল অধ্যায় আপনারা কাটিয়ে এসেছেন একসময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেটা তো এখন নেই। আপনি কি শূন্য করে দিল? আপনি কি কংগ্রেসকে তৃণমূলের মধ্যে খুঁজে পান এখন? তৃণমূলটাই তো কংগ্রেস হয়ে গেছে, কংগ্রেস কিছু নেই। অধীর বাবুরা, মান্নান সাহেবরা কংগ্রেসটাকে সিপিএমের চাকরে পরিণত করে দিল। আমি এবং মোহাম্মদ সোরাব সাহেব প্রতিবাদ করেছিলাম যে 11 সালে মমতা ব্যানার্জির হাত ধরে আমরা কালা পাহাড়কে সরালাম, আবার 16 সালে তাদের সঙ্গে হাত মেলাতে হবে। আমি উঠে এসছিলাম, আমাকে টিটকারি করলো সোমেনবাবু, মান্নান সাহেব, দীপা দাস মুন্সি, অধীর চৌধুরী, খ্যা 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 করে উঠল একদম মিটিংয়ের মধ্যে রাহুল গান্ধীর বাড়িতে। আমি আর সোরাব সাহেব মাথা নিচু করে বেরিয়ে এসেছিলাম প্রতিবাদ করে, কিন্তু দল ছাড়তে পারিনি, লড়েছিলাম কম্বিনেশন। সেটা এখনও আমাকে খোঁটা খেতে হয়। এই যে মানসবাবু সূর্য মিশ্রকে জড়িয়ে ধরেছিলেন, এই যে মানসবাবু সিপিএমের তাড়া খেয়েছিলেন, তখন বিরোধী দল তৃণমূল বলছে আমি তাড়া খাচ্ছি,
আর সিপিএম কংগ্রেস যেটা বলে সেটা হচ্ছে যে মানুষদা কিন্তু ওই জন্য ইডিওলজিক্যাল কারণে যায়নি, মানুষদাকে বাধ্য করেছে সবঙ্গে মার্ডার কেসটা নিয়ে, Absolutely তৃণমূল bogus. কংগ্রেস বাধ্য করেছে নিয়ে যেতে। অ্যাবসলিউটলি অসত্য কথা। আমাকে বাধ্য করা হয়েছিল একটা জায়গায়, আমি সিনিয়র মোস্ট, আমি বিরোধী দলে, আমাকে স্পিকার সাহেব মান্নান আমাকে দিয়ে সাইন করালো নমিনেশন পেপার পিএসসিতে, আমাকে বললো তুই চেয়ারম্যান। তারপরে যেদিন স্পিকার ডিক্লেয়ার করবেন তার আগের দিন মান্নান এসে বলছে, আর অধীরের হুইপ, যে মানুষদাকে দেওয়া যাবে না, সুজন চক্রবর্তীকে কথা দিয়েছে তারা দিচ্ছি। আমি বললাম আমি সব জানি না ভাই, তোমরা যা পারো করো। স্পিকার সাহেব, আমি সিনিয়র, আই বিলং টু অপোজিশন, আমার নাম ডিক্লেয়ার করে দিয়েছে, আমি নমিনেশন করেছি, আমি তো কংগ্রেস থেকে। এবারে তারা বলছে, শুনো, বলছে না মানুষ মিয়াকে রিজাইন করতে হবে। আমি করবো না, তুমি একজন কংগ্রেস ক্যান্ডিডেটের নাম বলো, আমি তাকে দিয়ে দেবো, কিন্তু আমি সুজনকে দেবো না। এই ছিল ফারাক। হঠাৎ 3 দিন বাদে আমাকে সাসপেন্ড করলো। আমি নাকি অবাধ্য, 52 বছর কংগ্রেস করার পর আমি অবাধ্য। রাহুল গান্ধী ডেকে পাঠালেন, গেলাম, সব দেখালাম যে একজন এক্স পিসিসি প্রেসিডেন্ট একজন এআইসিসি মেম্বারকে একটা প্রেজেন্ট পিসিসি প্রেসিডেন্ট সাসপেন্ড করতে পারে না। উনি বললেন ইজ ইট? আমি সি, খুলে দেখিয়ে দিলাম, সবাই মাথা নিচু করে বসে আছে। 22 দিন অপেক্ষা করেছিলাম, না উইথড্র করলো না সাসপেনশন। আমি একদিন, জাহাঙ্গীর বলে একটা কর্মী ছিল মুর্শিদাবাদের, কান্দিতে বাড়ি, আমি একটা প্রশ্ন করে নিই, শুনুন দুঃখের বিষয়টা, আমি তাকে বললাম খুব তেষ্টা পেয়েছে, জল নিয়ে আনারে। মান্নান তাকে দূর করে ঘর থেকে তাড়িয়ে বলবো, এই তোর মানুষকে বলগা যা, ওই বাইরের বেসিন থেকে জল খেতে, এখান থেকে দেবো না বেশ জল, কংগ্রেসের অফিস। সব লোক, সাংবাদিক, এমএলএরা সব ঘিরে বসে আছে। আমি বললাম ঠিক আছে রে। একটা ছেলে, একটা তার বিসলেরির জল ছিল, আমাকে খেতে দিল। কিছুক্ষণ বাদে দেখে একজন লম্বা অফিসার এসে আমাকে বলছেন, সিএম আপনার সঙ্গে দেখা করবেন। আমি যাব কি যাব না একটা ইতস্তত করছি। তখন সবাই বলছেন যান, সিএম তো অন্য কোনো কথা বলতে পারেন। তখন ঘরে সব নেতারা ছিলেন, তাদের বললেন আপনারা একটু বসবেন, আমি মানুষদের সঙ্গে কথা বলব। আমাকে উনি বললেন জল খান, আপনাকে তো কংগ্রেস এক গ্লাস জলও দেয়নি। মাথায় হাত দিয়ে বলছি, সেদিন আমার চোখে জল এসেছিল। বলে 97 সালে কংগ্রেস আমাকে এভাবে তাড়িয়েছে, আজকে আপনাকে এক গ্লাস জল খেতে দেয়নি। আসুন, আপনি তো সাসপেন্ডেড, আপনার তো সব মর্যাদা ভুলন্টিত, আপনি আসুন আমার সঙ্গে একসঙ্গে কাজ করব। আমি 7 দিন টাইম নিলাম, আবার 7 দিন, না 7 দিন সবঙ্গের লোকের সঙ্গে কথা বলতে হবে। আমি মেসেজ দিলাম, ইয়েস উই আর রেডি টু জয়েন ইউ আন্ডার ইউর লিডারশিপ। এইটা হচ্ছে মূল বিষয়। এবার আমি আসছি তো প্রশ্ন, সেটা হচ্ছে একটা দীর্ঘ জীবন কংগ্রেসে কাটানোর পর গত কয়েক বছর ধরে আপনি তৃণমূল কংগ্রেস করছেন, এবং যেটাকে আপনি মনে করেন এটা আসলেই কংগ্রেসেরই একটা দল, কংগ্রেসই একটা এই রাজ্যে এটাই অরিজিনাল কংগ্রেস। এখন এই রাজ্যে এই অরিজিনাল কংগ্রেসের নির্বাচনী ভবিষ্যৎ কি হতে চলেছে 2026-এর নির্বাচন কংগ্রেসের? মানে আপনি তৃণমূল কংগ্রেস জিতবো আমরা জিতবো। আজকে লিখে রাখুন অন রেকর্ড, উই উইল ক্রস 200। যে যত বলুক, শুন, এই যে মানুষের অন্তরে ঢুকে যাওয়া, রক্তের প্রবাহে ঢুকে যাওয়া, মস্তিষ্কের চিন্তায় ঢুকে যাওয়া, হৃদয়ে ভালোবাসায় ঢুকে না, সিপিএম অত্যাচার করে ভয় দেখিয়ে ঢোকার চেষ্টা করত। আর দলমত নির্বিশেষে বিনা পয়সায় রেশন, দলমত নির্বিশেষে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কেউ একটা সিপিএম, কেউ একটা বিজেপি বলতে পারবে মমতা ব্যানার্জি তৃণমূল ছাড়া কাউকে দেয়নি? সবাই। মমতার কাছে মানুষ দল নয়, রং নয়, বর্ণ নয়, সম্প্রদায় নয়। কিন্তু এবার বিজেপি যেটাকে হাতিয়ার করছে, পশ্চিমবঙ্গে একটার পর একটা স্ক্যাম হয়েছে, শুনুন, আরজিকরের মতো ঘটনা হয়েছে, এগুলো মানুষ গুরুত্ব দেবে না? ভাই এইসব স্ক্যামের পর তো 3টা ইলেকশন জিতে হুড়হুড় করে মানুষ আশীর্বাদ করে দিল। এইসব বিশ্বাস করে না। আজকে বিজেপি 2 লক্ষ কোটি টাকা দেয়নি বেঙ্গলের, বিজেপি রেশনের চাল বন্ধ করে দিয়েছে, বিজেপি রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে গ্রামে, বিজেপি আজকে পানীয় জলের যে প্রকল্প জল জীবন মিশন,
বাংলার জল জীবন শুনুন বন্ধ করে দিয়েছে 4 বছর। আজকে 100 দিনের কাজের 3,500 কোটি টাকার মজুরি, দলমত নির্বিশেষে জনমজদুর ভাই বোন তো আছে। হাইকোর্ট বলেছে তাও দেয়নি, সুপ্রিম কোর্ট বলেছে তাও দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মার খেয়েছে পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েও তিনি আম্বেদকরের মূর্তির নিচে দাঁড়িয়ে অবস্থান করেছেন, তারপরে তিনি নিজেই 3,500 কোটি টাকা দিয়েছেন। মানুষ তো দেখছে এগুলো। কিন্তু মানুষ তো ওইটাও দেখেছে যে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে কোথায়? শিক্ষক প্রমাণ নিয়োগ কোথায়? শিক্ষক নিয়োগ ঘিরে। আরে ভাই, একটা শিক্ষক decision final এইটা তো মানুষকে প্রভাবিত করবে না মনে করছি। কিচ্ছু করেনি, মানুষ এগুলো পাত্তাই দেয় না। আরে এরপরে তো পার্লামেন্ট ইলেকশন হলো, পার্লামেন্টে তো বিজেপি নেমে গেল আর তৃণমূল উঠে গেল। কোনো ব্যক্তির কিছু কাজ দলের উপর আসবে কেন? এর জন্য তো আইন আছে, আদালত আছে, বিচার হচ্ছে, বিচারে যা হবে তাই হবে। তার জন্য মমতা ব্যানার্জির মানবমুখী প্রকল্প, আজকে ভাবতে পারছেন 100-র মধ্যে 100% 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হচ্ছে। জরায়ু অপারেশন থেকে ব্রেস্ট অপারেশন, আপনার লাংসের অপারেশন থেকে হার্টের অপারেশন, কিডনির অপারেশন থেকে সব কিছু। আপনি ডাক্তার বলেই বলতে পারছি, জেলায় জেলায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা খুব খারাপ। অনেক বেটার হয়ে গেছে। ইনডোর ইউনিটগুলো সব বন্ধ আপনাকে হয়ে গেছে। একটা কথা বলি, 34 বছরে সিপিএম 65,000 কারখানা বন্ধ করেছিল, 1,20,000 হোল টাইমার নিয়োগ করেছিল। আর 34 বছরে হাসপাতালগুলো এখানে ভূতের আড্ডা হতো, এখন সুপার স্পেশালিটি জেলা হাসপাতাল। আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে ক্যাথ ল্যাব হয়ে গেছে। কোথায় আছেন? মেদিনীপুরে কটা আসন পাবেন আপনারা? 15 আপনারা তো লাস্ট ইলেকশনে দেখা গেল 14টাতে আপনারা লিড নিয়েছিলেন আপনাকে লোকসভা ভোটে। হ্যাঁ, আমরা সব জায়গাতেই জেতার আশা নিয়ে লড়াইটা করছি। আমরা হারবো এটা ভাববো কেন? আমরা তো জিতবো। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, যদি কোনো কমপ্লেক্সে ভোগো তুমি, পজিটিভ কমপ্লেক্সে ভুগবে, নেগেটিভ কমপ্লেক্সের কথা ভেবো না। তিনি তারপর বলেছিলেন, জাগো, ওঠো, নিজের আত্মশক্তিকে চিনে নাও। মমতা ব্যানার্জি সেই কাজটাই করছেন, মানুষের সেবা আর বাঙালির আত্মশক্তিকে বৃদ্ধি করা। বাংলাকে অপমান করছে বিজেপি, বাঙালিকে অপমান করছে বিজেপি। এসআইআর নাম করে বলুন তো 60 লাখ নাম কেটে দেবো, তার মধ্যে মানুষ ভূঁইয়া আত্মবিশ্বাসী যে চতুর্থবার তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয়যুক্ত হবে 200-র বেশি আসন নিয়ে 200-র বেশি আসবে। আসন নিয়ে, এবং মানুষ ভূঁইয়া 10মবার নির্বাচনে লড়ে জিতে সেই সরকারে আবার প্রতিনিধিত্ব করবে। আমি জানি না সরকারের প্রতিনিধিত্ব করব কিনা, এটি বিধানসভায় যাচ্ছে। বিধানসভায় যাব নিশ্চিত, কারণ আমার বিরুদ্ধে যেসব কুৎসিত ব্যক্তিগত আক্রমণ করছে বিজেপির লোক কোথায়? এখানে সব সিপিএম ছিল 67,000, সিপিএম নেমে গেছে 6,000-এ। 61,000 সিপিএম এর ভোট গেল কোথায়? একদিন এক বড় নেতাকে আমি মানে এয়ারপোর্টে বলেছিলাম, দিল্লি যাচ্ছে, সব বাম রাম হয়ে গেছে। আরে পালিয়ে গেছে 21 সাল থেকে। 21 থেকে সিপিএম এর গোডাউন ফাঁকা, লাল পতাকা গোডাউনে পড়ে আছে। এটা কেন হলো? কারণ সিপিএম এর নাম নিয়ে তারা রাজনীতি করতে পারছে না। সবঙ্গে 29টা মার্ডার, সবঙ্গে 8,000 বাড়ি পোড়ানো, সবঙ্গে 18,000 বাড়ি লুট, সবঙ্গে 6 জন মহিলাকে গণধর্ষণ, মজুর বয়কট, সামাজিক বয়কট, জল বয়কট, বামুন বয়কট, নাপিত বয়কট, গরুর জল খাওয়া বয়কট, খড় খাওয়া বয়কট, পঞ্চায়েতের টিউবওয়েলে জল খাওয়া বয়কট। এই সিপিএম আর মুখ দেখিয়ে লাল পতাকা উড়িয়ে মিছিলও করতে পারছে না। লাল 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 সালাম কোথায় রে ভাই? আমি এদের একজন প্রার্থী লড়াই আপনাদের গেরুয়া বাহিনীর সঙ্গে। আমি প্রার্থীকে গেরুয়া নয়, লাল গেরুয়ার মিশ্রণ। আর গেরুয়া এখানে নাই, সবগুলো লাল। আর এখানকার যারা প্রার্থী আর তার ইলেকশন এজেন্ট ছিল কংগ্রেস, হলো তৃণমূল, তারপর বিজেপি। অরিজিনাল বিজেপি কোথায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।